আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। আসসালামু আলাইকুম। সারা বিশ্বের মানুষের সামনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশে নরেন্দ্র মোদীকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বসিয়ে রেখে হাসির ছলে বলছিলেন লোকটাকে দেখতে ফেরেস্তার মতো মনে হয়, কিন্তু লোকটা আসলে একটা কঠিন খুনি। খুনি, আসলেই খুনি। প্রথম কথা শুনে ফেরেস্তার মতো খিলখিলিয়ে হেসে উঠেছিল নরেন্দ্র মোদী, কিন্তু যখন বলল লোকটা আসলে অনেক কঠিন, কঠিন খুনি, খুনিদের মতো, না না খুনি, তখন চেহারাটা অন্ধকার হয়ে গিয়েছে নরেন্দ্র মোদীর। সারা বিশ্ব অবাক হয়েছে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে সামনে বসিয়ে রেখে যেইভাবে এই কথা বললেন। এই সাহস হয়তো আর কারো হতো না। এটা শুধু ডোনাল্ড ট্রাম্পের মতো ঠোঁটকাটা মানুষের পক্ষেই সম্ভব হয়েছে। আমরা আপনাদেরকে আজকের লাইভে নরেন্দ্র মোদীকে নিয়ে ট্রাম্পের বক্তব্যটি শোনাবো, এবং ভারতের রাজনীতিতে নরেন্দ্র মোদীর উত্থান এবং ইসলাম ফোবিয়া, ভারতের মুসলমানদের নির্যাতন, ভারতের রাজনীতিতে হিন্দুত্ববাদের উত্থান নিয়ে কিছু তথ্য, কিছু গল্প শেয়ার করব। ভারতের মুসলমানদের উপর ক্রমবর্ধমান নির্যাতন নিয়ে আমাদের অনেক দর্শক যারা বাংলায়, বিহারে, উড়িষ্যায়, সুদূর বোম্বে থেকে আমাদের ভিডিও দেখেন, তারা অনেক সময় কমেন্ট করেন ভারতের মুসলমানদের নিয়ে কিছু বলুন। আজকের ভিডিওটি আপনাদের জন্য ডেডিকেটেড। চলুন দেখে আসি নরেন্দ্র মোদীকে কিভাবে লম্বা চূড়া বাঁশ দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। This man, I'll give you a lesson. He's the most beautiful looking man. He looks so nice. He's like an angel. But actually, প্রথমে বললেন যে তিনি খুবই সুন্দর, নাইস লুকিং ম্যান, লুকিং লাইকস অ্যাঞ্জেল, ফেরেশতাদের মতো, কিন্তু বাট অ্যাকচুয়ালিটা কি? he's as tough as he's a killer. I don't want to. He's a killer. He's as tough as they come. But he looks so good, so he gets you by surprise. There's few people like this. ডোনাল্ড ট্রাম্প বলছে লোকটাকে দেখতে সুন্দর লাগে, দেখতে দেখতে লোকটা খুব সুন্দর, কিন্তু আসলে লোকটা একটা খুনি, খুবই কঠিন প্রকৃতির মানুষ। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আমরা অনেক সময় অনেক মজা করি, অনেক কথা বলি। বেচারা 80 বছর বয়স, জন্মদিন পালন করেছে। ডোনাল্ড ট্রাম্পের এই কথাটি কি সত্য বলেছে? কি মনে হয়? আমার ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য, এটাকে কি সত্য মনে করেন? কেউ কেউ বলছেন যে ডোনাল্ড ট্রাম্প জীবনে যদি 80 বছরে একটা সত্য কথা বলে থাকে, সেটা এই কথাটা। নরেন্দ্র মোদীর রাজনীতি নিয়ে আমরা কিছু কথা বলতে চাই। ভারতের রাজনীতিতে জনগণের ভোটে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা ব্যক্তি নরেন্দ্র মোদী। সেই যে 2014 সালের ইলেকশনে জয়লাভ করেছে, আর কখনো ইলেকশনে হারিনি। নানা ছলা কলা কায়দা কানুন করে এই জনের ভোট সেই জনের বাক্সে নিয়ে ক্ষমতায় টিকে আছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর এই নির্বাচনের জার্নি শুরু হয়েছিল 2001 সালে গুজরাট নামক রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার মাধ্যমে। 2001 সালে নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হয়, কিন্তু এক বছরও যায় না, 2002 সালে গুজরাট রাজ্যে একটা ভয়াবহ দাঙ্গা অনুষ্ঠিত হয়। সেই দাঙ্গায় 1000 মানুষ মারা যায়, এবং যার বেশিরভাগ মানুষ মুসলমান। মুসলমান নারীদেরকে, গর্ভবতী নারীদেরকে ধরে এনে তাদের পেট চিরে বাচ্চা বের করা হয়। এইরকম নৃশংসতা দেখা যায় গুজরাটে, এবং একজন নারীকে 6 জন পুরুষ ধর্ষণ করেছে। যাদেরকে আদালত রায় দিয়েছে তাদেরকে নরেন্দ্র মোদীর প্রেসিডেন্ট, বিজেপির প্রেসিডেন্ট এসে বেকসুর খালাস দিয়েছে। আবার নরেন্দ্র মোদীর দলের নেতারা তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করেছে। এটা নিয়ে বিবিসিতে প্রতিবেদন হয়েছে যে এই রকম নিষ্ঠুর ব্যক্তি যারা সেই নারীর স্বামীকে হত্যা করেছে, সন্তানকে হত্যা করেছে, নারীকে গণধর্ষণ করেছে, যাদের আদালতে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এই রকম ক্রিমিনালদেরকে একটা প্রেসিডেন্ট কিভাবে খালাস দিতে পারে? আবার বিজেপির মতো দল তাদেরকে কিভাবে ফুলের মালা দিয়ে বরণ করতে পারে? কি তাদের কৃতিত্ব? নরেন্দ্র মোদীর ক্ষমতার অভিষেক হয়েছিল দুর্গা দেবীর মতো,
আপনারা দেখবেন যে দুর্গা নামক পূজায় যে দুর্গা দেবীর হাতে অনেকগুলো অস্ত্রশস্ত্র থাকে এবং মহিষাসুর নামক একজনের বুকের উপর পাড়া দিয়ে দুর্গাকে দাঁড় করানো হয়। এটাতে দুর্গার একটা ভয়ঙ্কর ছবি তোলা হয়। ভারতবর্ষে যখন আর্যরা এসেছিল তখন এই অঞ্চলের সাধারণ মানুষকে নির্যাতন করে, তাদের সম্পদ দখল করে, জমি জমা দখল করে, তাদের বুকের উপর পাড়া দিয়ে আর্য শাসন কায়েম করেছিল। এটাকে বোঝানোর জন্য দুর্গা দেবতাকে তারা তৈরি করেছে। এবং নরেন্দ্র মোদীর ক্ষমতার অভিষেকটা 1,000 মানুষের মৃত্যুর উপর। সেই দিন যেই মুসলমানদের দোকানগুলো লুট হয়েছিল, যাদেরকে বাড়িঘর থেকে তাড়িয়ে দিয়েছিল, তাদের কাউকে নিজের জায়গা সম্পত্তিতে যেতে দেয়নি নরেন্দ্র মোদী। তারপর 14 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। এই মুসলমানদের জায়গা হয়েছে রিফিউজি ক্যাম্পে। এরা সারা জীবন জাতিসংঘের ত্রাণ খেয়ে বাঁচতে হয়েছে, অথচ নিজেদের সহায় সম্পদ, দোকানপাট, বাড়িঘর সব আছে। এইগুলোর মালিক হয়েছে বিজেপির লোকজন। ভারতেও বিজেপির হিন্দুত্ববাদের চেতনায় অনেক মানুষ টাকা পয়সা ছাড়া, কোনো পরিশ্রম ছাড়া মুসলমানদের সম্পত্তির মালিক হয়ে গিয়েছে। এটা বিজেপির গুজরাট মডেল। তারপর অনেক দূর এগিয়েছে। 2014 সালে যখন ইলেকশন হয়, অনেকেই ভাবছিল ইলেকশনের ক্যান্ডিডেট হবে নরেন্দ্র মোদী। 2014 সালে আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি। সবার প্রশ্ন, নরেন্দ্র মোদীর একটা লাকাব ছিল গুজরাটের কসাই। এই ব্যক্তিকে অন্তত ভারতীয়রা ভোট দিবে না। বিজেপিতে কি আর কোনো ক্যান্ডিডেট নেই? নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়েছিল ইমেজ ম্যানেজমেন্ট করার জন্য। কি করলে এই চেহারার কালিগুলো, দাগগুলো দূর করা যায়, নিজেকে গুজরাটের কসাই থেকে কিভাবে গণতন্ত্রের বাবা বানানো যায়, নানা রকম মিডিয়া কারসাজি করে নরেন্দ্র মোদী নিজের একটা নতুন ইমেজ তৈরি করেছিল। সবকা সাথ সবকা বিকাশ, সবাইকে সাথে নিয়ে সবার বিকাশ। নরেন্দ্র মোদীর নতুন মিডিয়া পলিসিতে বিভ্রান্ত হয়েছিল অনেকেই। এবং নরেন্দ্র মোদীর একটা কৌশল ছিল ভারতের সবচেয়ে বড় বড় বিজনেসম্যানদেরকে নিজের স্পন্সর বানানো, মিডিয়ার একটা অংশকে কিনে ফেলা, মিডিয়ার ভেতরে নিজেদের দলের ক্যাডারদেরকে ঢুকানো, মিডিয়াকে ম্যানিপুলেশন করে জনমতকে ম্যানিপুলেশন করা। এবং 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে নরেন্দ্র মোদী তার হিন্দুত্ববাদী রাজনীতি তুমুল বেগে এগিয়ে নিয়েছে। নরেন্দ্র মোদীর রাজনীতির একটা কমন টার্গেট ভারতের মুসলমানরা। ভারতের দীর্ঘদিনের সেকুলার, সবাইকে নিয়ে চলা সংস্কৃতিকে উলটপালট করে দিয়েছে নরেন্দ্র মোদী। জনগণের উন্নয়ন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, ভারতের উন্নয়নের চেয়ে নরেন্দ্র মোদী সবসময় ভারতের কম শিক্ষিত ইলিটারেট হিন্দুদেরকে ধর্মীয় উন্মাদনা দিয়েছে বলে অভিযোগ রয়েছে। বিজেপির রাজনীতির প্রধান লক্ষ্য ছিল অযোধ্যায় রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠা করা। নরেন্দ্র মোদী সেটা করে দেখিয়েছে। অযোধ্যায় মুসলমানদের সম্রাট বাবরের তৈরি করা মসজিদটিকে ভেঙেছিল এই বিজেপির লোকজন। এই জায়গায় রাম মন্দির তৈরি করেছে নরেন্দ্র মোদী। এবং একটার পর একটা প্রদেশে বিভিন্ন দলের সাথে জোট করে নরেন্দ্র মোদী দীর্ঘদিনের সুশাসন প্রতিষ্ঠাকারী দলগুলোকে পরাজিত করেছে। সর্বশেষ কলকাতায় কাজ করেছে। শুধু নির্বাচনের মাধ্যমে নয়, নির্বাচনের আগে অসংখ্য মুসলমানের ভোটাধিকার কেড়ে নিয়েছে অবৈধভাবে। সকল তথ্য প্রমাণ আদালতে দেওয়ার পরেও আদালতে বসা বিজেপির নিয়োগকৃত আইনজীবীরা, হাকিমরা মুসলমানদের অধিকার ফেরত দেয়নি। ফলে কলকাতায়, পশ্চিমবঙ্গে হেরেছে মমতা ব্যানার্জি, এসেছে নরেন্দ্র মোদী। আসার পর থেকেই কলকাতার মুসলমানদের উপর শুরু হয়েছে নির্যাতন। অসংখ্য দোকানপাট ভাঙচুর, বাড়িঘরে হামলা, অনেক অভিযোগ বিজেপির কর্মীদের প্রতি। শুধু বিজেপি নয়, বাংলাদেশের ভেতরে বাঙালি মুসলমানদেরকে ধরে ধরে পুশ ইন করা চলছে। যারা বাংলাদেশ থেকে দেখছেন, সীমান্তবর্তী সংবাদগুলো আপনারা কি খেয়াল করছেন? সীমান্তে রেগুলার ভারতীয় বাংলাদেশিদের পুশ ইন করছে। নরেন্দ্র মোদীর ক্ষমতার কয়েকটা গল্প আপনাদেরকে জানাতে চাই। 2002 সালের গুজরাটের দাঙ্গার পর 2019 সালে নরেন্দ্র মোদী একটা নতুন আইন করে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সেই আইনে পাকিস্তান,
আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা অমুসলিমদেরকে তারা শরণার্থী হিসেবে নাগরিকত্বের সুযোগ দিবে, কিন্তু মুসলমানদেরকে দিবে না। এবং এই আইনের মাধ্যমে মুসলমানদের কিভাবে ভোটাধিকার থেকে দূরে রাখা যায় সেটা নিয়ে অনেক ফন্দি আটা হয়। দিল্লিতে প্রচুর আন্দোলন হয়েছে। পরবর্তীতে কাশ্মীরের একটা বিশেষ মর্যাদা ছিল ভারতের সংবিধানে, 370 অনুচ্ছেদ, সেটা বাতিল করে 2019 সালে কাশ্মীরের ডান বাম সেকুলার সকল রাজনীতি নিষিদ্ধ করে কাশ্মীরকে তার রাজ্যের মর্যাদা কেড়ে নেয়। কাশ্মীরের মুসলমান লিডারদেরকে মাসের পর মাস অবরুদ্ধ করে রাখে। বিশ্বের সবচেয়ে বড় ডেমোক্রেসির দেশ দাবিদার এই দেশটির নেতারা, এবং সেখানে ইন্টারনেট বন্ধ থাকে। নরেন্দ্র মোদীর শাসনামলে গরুর মাংস, গরু জবাই করা নিষিদ্ধ করা হয়, গরুর মাংস পরিবহন নিষিদ্ধ করা হয়, গরুর মাংস পরিবহনের অভিযোগে অসংখ্য মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়, যার একটারও বিচার করা হয়নি। অথচ এই ভারতের হিন্দু স্লটার হাউস গুলো থেকে আরব আমিরাতে, সৌদিতে মাংস রপ্তানি করা হয়। ভারত পৃথিবীর টপ 5 বিফ এক্সপোর্টার কান্ট্রি। আরবের টাকা খুব ভালো লাগে, আমিরাতে প্রচুর ভারতীয় চাকরি করে, সেটা ভালো লাগে, কিন্তু ভারতের গরিব মুসলমান গরুর মাংস খেতে পারবে না, গরুর গোস্ত খেতে পারবে না, এমন একটা বাহানা দিয়ে অসংখ্য মুসলমানকে মারা হয়েছে। সাম্প্রতিক সময়ে ভারতের ট্রেনের মধ্যে, পাবলিক পরিবহনে পিটিয়ে মুসলমানদেরকে মারা হচ্ছে, এরকম কয়েকটি ঘটনা ঘটেছে। দিল্লি থেকে একটা 17-18 বছরের ছাত্র, মাদ্রাসার ছাত্র বাড়িতে ফিরছে, তার দাড়ি ছিল, টুপি ছিল, এই অভিযোগে বিজেপির লোকজন তাকে পিটিয়ে মেরেছে। আরেকজন ইমামকে পিটিয়ে মেরেছে ট্রেনের মধ্যে। এই ধরনের একটা ঘটনারও কোনো বিচার হচ্ছে না নরেন্দ্র মোদীর ভারতে। এবং ভারতের সিনেমাগুলোতে মুসলমানদেরকে দেখানো হচ্ছে ভিলেন হিসেবে, তারা বহিরাগত। এই সিনেমাগুলোতে মুসলমানদেরকে পিটিয়ে মেরে ফেলার একটা সম্মতি উৎপাদন করা হচ্ছে। এ কারণে নরেন্দ্র মোদীকে নিয়ে যেই কথা কেউ বলতে পারে না, সেই কথাই বলেছে ডোনাল্ড ট্রাম্প। নরেন্দ্র মোদী প্রায় তলোয়ার নিয়ে বিভিন্ন জনসভায় হাজির হয়। নরেন্দ্র মোদীর হাতে তলোয়ার দেখলে নরেন্দ্র মোদীর সাপোর্টাররা তখন নাঙ্গা তলোয়ার নিয়ে রাস্তায় নামে। বিভিন্ন জায়গায় মসজিদে অগ্নিসংযোগ করা, মসজিদ ভাঙচুর করা, এই কাজগুলো যেন ভারতে একটা নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এই ভারতের সবচেয়ে সুন্দর স্থাপনাগুলো মুসলমানদের তৈরি। এই ভারতে মুসলমানরা 1000 বছর রাজত্ব করেছে। মুসলমানরা এই ভারত থেকে কোনো কিছু লুট করে নিয়ে যায়নি, এই ভারতকে সাজিয়েছে। আমি কলকাতায় গিয়েছি, আমি দিল্লিতে গিয়েছি, আগ্রাতে গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি ভারতের। দিল্লির সবচেয়ে সুন্দর জায়গাগুলো মুসলমানদের তৈরি। রেড ফোর্ট বলেন, আগ্রার তাজমহল বলেন, মুসলমানদের তৈরি করা এই স্থাপনাগুলোকে ভাড়া দিয়ে টিকিট কেটে ভারত বিলিয়ন বিলিয়ন রুপি অর্জন করছে। কিন্তু এখন শান্তিপূর্ণভাবে থাকাও মুসলমানদের জন্য ভারতে দিন দিন কষ্ট হয়ে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশকে টার্গেট নিয়ে নরেন্দ্র মোদীর পরিকল্পনা খুবই আশঙ্কাজনক। বাংলাদেশের ভেতরে আসাম থেকে আসামের মুসলমানদেরকে তাড়িয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে মোদী। পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে ঠেলে দিতে চাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে এমনিই তো 16-17 কোটি মানুষ, যদি আমাদের দেশে আরো 50 লাখ রিফিউজি আসে, তাহলে আমাদের সরকারের জন্য এটা বহন করা অনেক কষ্ট হয়ে যাবে। সবকিছু মিলে নরেন্দ্র মোদীর সময়ে বাংলাদেশে যতদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিল ততদিন পুশিন হয়নি, তবে সীমান্তে হত্যাকাণ্ড চলছিল। এখন তারেক রহমান ক্ষমতায় আসার পর প্রতিনিয়ত ভারতীয় মুসলমানদেরকে ঠেলে দিতে চাইছে বাংলাদেশের দিকে। নরেন্দ্র মোদী ভারতের ডেমোক্রেটিক সিস্টেমকে নানা কায়দা কানুন করে কারাপ্ট করে 8931 দিনের বেশি ক্ষমতায় আছে। কিন্তু নরেন্দ্র মোদীর এই ক্ষমতা চিরদিন থাকবে না। শেখ হাসিনার ক্ষমতা যেমন চিরদিন ছিল না, কেউ ভাবেনি শেখ হাসিনার পতন হতে পারে, শেখ হাসিনা একদিন এই দেশের ক্ষমতা থেকে চলে যাবে। কারণ শেখ হাসিনা পুরো দেশের সিস্টেমটাকে নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছিল।
প্রধান বিচারপতি হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, তাকে ধরে থাপ্পড় মেরেছে। 3 বাহিনী প্রধান, সব বাহিনী প্রধান পকেটে নিয়ে ঘুরতো। সেই শেখ হাসিনা এখন নিজের দেশে থাকতে পারে না। নরেন্দ্র মোদীর পতন হয়তো এভাবে হবে না, কিন্তু ইতিহাসে নরেন্দ্র মোদীকে কিভাবে লিখে রাখবে, কি নামে লিখে রাখবে? আজকে ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছে, এটাই কি নরেন্দ্র মোদীর পরিচয় হবে না? ভারতের শ্রেষ্ঠ শাসকদের নাম আপনি যদি দেখেন, আওরঙ্গজেব আলমগীরের নাম আসবে, আকবর দ্য গ্রেটের নাম আসবে, সম্রাট হুমায়ুনের নাম আসবে, আলাউদ্দিন খিলজির নাম আসবে, যে 3 বার ভারতকে মঙ্গল আগ্রাসন থেকে রক্ষা করেছে। ভারতের সব শ্রেষ্ঠ শাসকরা হলো মুসলমান শাসকরা, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিল সকল জাতির সকল ধর্মের মানুষের মধ্যে। এবং ভারত একটা বহু জাতির, বহু ধর্মের, বহু রঙের দেশ, অসাধারণ একটা সুন্দর দেশ। এই সুন্দর দেশটিতে সম্ভবত সাম্প্রতিক সময়ের সবচেয়ে লো কোয়ালিটির, লো প্রোফাইল যে ব্যক্তিটির শাসন দেখেছে ভারত, তার নাম নরেন্দ্র মোদী। বাবার চায়ের দোকানে যে ব্যক্তিটি চা বিক্রি করত, সেই ব্যক্তিটি আজকে এমন একটি দেশের প্রধানমন্ত্রী, যেই দেশের অসংখ্য মানুষ নাসায় চাকরি করে, সিলিকন ভ্যালিতে চাকরি করে, গুগলের প্রধান সিইও সুন্দর পিচ্চাই। এইরকম শিক্ষিত মানুষের দেশে কিভাবে নরেন্দ্র মোদীর মতো একটা কম শিক্ষিত লোক শাসন করে গেল, সেটা আগামী দিনে হয়তো গবেষণার একটা বিষয় হবে। আমাদের দর্শক যারা ভারত থেকে দেখছেন, যারা বাংলাদেশ থেকে দেখছেন, আপনারা যদি নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু নরেন্দ্র মোদীকে একটা নামে ডাকতে চান, সেই নামটা কি হতে পারে? এত বছর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা এই গণতন্ত্রের এত বড় লিডারকে আপনারা কি নামে ডাকতে চান? আপনার পছন্দের ডাকটি কমেন্টে লিখতে পারেন। নরেন্দ্র মোদীর সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প আরো বলেছে যে বিশ্বের অল্প কিছু মানুষ লোকটাকে পছন্দ করে। এই অল্প কিছু মানুষের মধ্যে একজন হলো নেতানিয়াহু। গত কয়েকদিন আগে নেতানিয়াহু একটি ভিডিও প্রচার করেছিল, আমরা তুর্কিপিডিয়াতে দেখিয়েছি। নেতানিয়াহু কনগ্রেচুলেশন জানিয়েছে নরেন্দ্র মোদীকে, যে জনগণের ভোটে এতদিন ধরে ভারতকে ক্ষমতায় ছিল, ভারতের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে। ভারতের মানুষের জীবনযাত্রার মান কতটুকু উন্নত হয়েছে জানি না, কিন্তু ভারতের মুসলমানরা অনেক অনিরাপত্তায় রয়েছে বলে বিভিন্ন রিপোর্টগুলোতে প্রকাশ হচ্ছে। প্রিয় দর্শক, আমরা আজকের লাইভটি এখানে শেষ করছি। শেষ করার আগে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে নিয়ে কি বলেছিলেন আবার আপনাদেরকে শোনাচ্ছি। I'll give you a lesson. He's the most beautiful. So you look at this man. I'll give you a lesson. He's the most beautiful looking man. He looks so nice. He's like an angel. But actually, he's as tough as he's a killer. I don't want to. He's a killer. He's as tough as they come. But he looks so good. So he gets you by surprise. But there's few people like this. লোকটাকে দেখতে ফেরেশতার মতো লাগে, লোকটা দেখতে খুবই সুন্দর, কিন্তু সে আসলে একটা খুনিদের মতো কঠোর মানুষ। সে একটা খুনি, সে একটা মানে কিলার। যদিও আপনারা তাকে দেখে বুঝবেন না, তাকে দেখতে অনেক সুন্দর লাগে। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নরেন্দ্র মোদীর এই কথাটি কি আপনি এগ্রি করেন নাকি ডিসএগ্রি করেন? অবশ্যই কমেন্টে জানাবেন।